প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস এর বিষয়বস্তু ভার্বস অ্যান্ড দেয়ার ইউজেস এর 10ম পর্ব, পার্ট 10। পার্ট 10 এর শিরোনাম হচ্ছে স্পেলিং রুলস, বানান রীতি। স্পেলিং, বানান, রুলস, নীতি বা নিয়ম। স্পেলিং রুলস প্রায় সকল ইংলিশ ভার্বের আইএনজি ফর্মস আছে। এখানে কতিপয় আবারও বলছি, ইংরেজিতে যে সমস্ত ভার্ব আছে প্রায় সকল ইংলিশ ভার্বের আইএনজি ফর্মস আছে। এখানে কতিপয় আইএনজি ফর্ম ভার্বের রুলস দেওয়া হলো। নাম্বার 1, ভার্বের শেষে কেবলমাত্র একটি ই থাকলে উক্ত ই লোপ পেয়ে আইএনজি যুক্ত হয়। আমরা যে বিষয়টা আলোচনা করছি, স্পেলিং রুলস, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের মেন্টাল কনসেন্ট্রেশন দিয়েই আমরা এটি শোনার জন্য সচেষ্ট হব। আমরা প্রথমেই বলছি যে ভার্বের শেষে কেবলমাত্র একটি ই থাকলে উক্ত ই লোপ পেয়ে আইএনজি যুক্ত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, কাম, কামিং। কামের শেষে একটি ই ছিল, আমরা যখন আইএনজি যোগ করলাম তখন ইটি অমিটেড হয়ে গেল। গিভ, গিভিং, একই পদ্ধতিতে ই অমিটেড এবং পরবর্তী শব্দের সাথে আইএনজি যোগ। হ্যাভ, হ্যাভিং, লাভ, লাভিং, মেক, মেকিং, রাইট, রাইটিং। প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ অরিজিনাল মূল যে রুট শব্দটি তার শেষে ই থাকায় যখন আমরা আইএনজি যোগ করছি তখন ইটি অমিট হয়ে, লুপ্ত হয়ে, বিলুপ্ত হয়ে আইএনজি যুক্ত হচ্ছে। আমাদেরকে এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখতে হবে যাতে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ভুল না করি। নাম্বার 2, কিন্তু ভার্বের শেষে দুটি ই থাকলে ই লোপ পায় না। আবারও বলছি, যদি ভার্বের শেষে দুটি ই থাকে তাহলে ই লোপ পায় না, অমিট হয় না। এক্সাম্পল, অ্যাগ্রি, অ্যাগ্রিং। অ্যাগ্রি, এখানে শেষে দুটো ই আছে, আমরা যখন আইএনজি যোগ করছি তখন অ্যাগ্রিকে কোনরূপ পরিবর্তন না করেই তার শেষে আইএনজি যোগ করছি। সি, সি। নাম্বার 3, ভার্বের শেষে কনসোনেন্ট। ভার্বের শেষে কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়েল থাকে তবে কনসোনেন্টটি ডাবল হয়ে আইএনজি যুক্ত। খেয়াল করো, আমরা ল্যাঙ্গুয়েজের দুটো পরিভাষা, একটা হচ্ছে কনসোনেন্ট, অ্যালফাবেটগুলো ভাগ করা হয় কনসোনেন্ট এবং ভাওয়েল, এই দুই ভাগে। এখানে বলা হচ্ছে ভার্বের শেষে যদি কনসোনেন্টের আগে একটি ভাওয়েল থাকে তবে কনসোনেন্টটি ডবল বা দ্বিত্ব হয়ে তার শেষে আইএনজি যুক্ত হবে। অ্যাজ ফর এক্সাম্পল, বেগ, বেগিং। বেগের শেষ অক্ষর হলো জি, তার আগে ভাওয়েল হলো ই, তাই বেগের জিটি ডবল হয়ে তার শেষে আইএনজি যুক্ত হয়েছে। এখানে যতগুলো শব্দ আছে প্রত্যেকটি ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। গেট, গেটিং। একটা টি আছে গেটে, ডবল টি হলো গেটিং। রান, রানিং। সিট, সিটিং। রেফার, রেফারিং। ট্রাভেল, ট্রাভেলিং। স্টপ, স্টপিং। অ্যাডমিট, অ্যাডমিটিং। বিগিন, বিগিনিং।
forget, forgetting, quarrel, quarreling, hop, hopping. হপ মানে জাম্প দেওয়া, লাফ দেওয়া। তাহলে আমরা লক্ষ্য করলাম যদি ভার্বের শেষে কনসোনেন্টের আগে একটি ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি কনসোনেন্টটি ডবল হয়ে তারপর তার শেষে আইএনজি যোগ হবে। প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা একই রুল প্রযোজ্য হতে লক্ষ্য করছি। নাম্বার 4, ভার্বের শেষ সিলেবেলে স্ট্রেস না পড়লে সাধারণত কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলেও কনসোনেন্ট ডাবল হয় না। অর্থাৎ ভার্বটি যদি একাধিক সিলেবেল যুক্ত হয়, তার শেষ সিলেবেলে যদি স্ট্রেস যদি না পড়ে তাহলে এই ক্ষেত্রে কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলেও কনসোনেন্ট ডাবল হয় না। ফর এক্সাম্পল, লিসেন। এই লিসেনের শেষে বিগিন বা হপ শেষে সিলেবেলে কোনো স্ট্রেস জোর এখানে পড়ে না, এই জন্য লিসেন, লিসেনিং। এখানে লিসেনের শেষে সরাসরি আইএনজি যুক্ত হয়েছে। ভিজিট, ভিজিটিং। রিমেম্বার, রিমেম্বারিং। নাম্বার 5, ভার্বের শেষে আই ই থাকলে, ভার্বের শেষে আই ই থাকলে, যেমন ডাই, DIE, আই পরিবর্তিত হয়ে ওয়াই হয় এবং ই লোপ পেয়ে আইএনজি যোগ হয়। দুটো জিনিস বলা হচ্ছে, যদি আই থাকে তাহলে আইটা ওয়াইতে পরিবর্তিত হবে এবং ইটা অমিট হয়ে যাবে, তারপরে আইএনজি যোগ হবে। এক্সাম্পল, ডাই, ডাই। লাই, LIE, লাই, লাই। আই ওয়াই হয়ে গেছে, ইটা বিলুপ্ত হয়েছে, এরপর আইএনজি যোগ হয়েছে। টাই, টাই। নাম্বার 6, অধিকাংশ ভার্বের স্পেলিং বা বানানে কোনো পরিবর্তন না হয়ে আইএনজি যোগ হয়। এটা একটা কমন বা জেনারেল। যেসব ভার্ব রয়েছে আমরা উপরের 5টি গ্রুপের ভার্বের আলোচনা করছি। 6 নম্বরে বলা হচ্ছে যে বেশিরভাগ ভার্ব তাদের স্পেলিং বা বানানের জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, বরং কোনো নিয়ম ছাড়াই সেগুলোর শেষে আইএনজি যুক্ত হয়। এক্সাম্পল, বি, বিং, ডু, ডুইং, কিপ, কিপিং, স্ট্যান্ড, স্ট্যান্ডিং, ক্যারি, ক্যারিং, বাই, বাইং। এখানে আমরা দেখলাম যে প্রত্যেকে অন্য কোনো ব্যতিক্রম ছাড়াই কোনো প্রকার দ্বিত্ব, বিলুপ্ত এগুলো না থেকে স্বাভাবিকভাবেই এগুলো শেষে আইএনজি যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে ইউজেজ অফ ইনফিনিটিভ, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল এ সম্পর্কে কিছুটা ধারণা আমরা নিতে সচেষ্ট হব। অর্থাৎ 3টি জিনিস, যেহেতু আমরা এর আগে যেটা আলোচনা করেছি যে ভার্বের 3টি ফর্ম, একটা হচ্ছে ইনফিনিটিভ রুট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট বা পাস্ট সিম্পল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এর ব্যবহার সম্পর্কে নিচে কিছু ধারণা দেওয়া হলো। প্রেজেন্ট সিম্পল গঠন করতে ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়। অর্থাৎ যদি টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল হয় তাহলে এক্ষেত্রে ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হয়, যেটাকে রুট ফর্ম বলা হয়, বেস ফর্মও বলা হয়। এক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই এটা গঠিত হয়। পরিবর্তনটা যদি হয় সেটা টেন্সের ক্ষেত্রে পরিবর্তন, নাম্বারের ক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকে। যেমন উই প্লে ক্রিকেট, এখানে দেখা যাচ্ছে যে ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হয়েছে, কিন্তু যখন আমরা পরের সেন্টেন্সটা এখানে যেটা উল্লেখ করছি, শি ওয়ার্কস স্লোলি, এখানে যদি শি না থেকে আই হতো তাহলে আই ওয়ার্ক স্লোলি, শিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
সে কারণে ইনফিনিটিভের সাথে এস যোগ হয়েছে। কিন্তু আমরা বলছিলাম যে ইনফিনিটিভ ফর্ম, এটা ইনফিনিটিভ ফর্মই মূলত। ইনফিনিটিভ ফর্মের কোনো পরিবর্তন না হয়ে তার সাথে এটা এই টেন্সগত কারণে প্রেজেন্ট সিম্পল হয়, থার্ড পারসন সিঙ্গুলারের শেষে এস যুক্ত হয়েছে। নাম্বার 2, প্রেজেন্ট সিম্পল ও পাস্ট সিম্পল নেগেটিভ এবং কোশ্চেন ফর্মে ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হয়। যদি ভার্বটি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট হয় অথবা পাস্ট সিম্পল নেগেটিভ হয় অথবা কোশ্চেন ফর্ম বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনফিনিটিভ ফর্ম হয়। লক্ষ্য করো, গুড স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, গুড স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, এটা প্রেজেন্ট সিম্পল। হি ডিডন্ট গো টু স্কুল, এটা পাস্ট সিম্পল নেগেটিভ বা পাস্ট ইনডিফিনিট নেগেটিভ। ডিড ইউ ব্রেক দ্য প্লেট, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট ফর্মে, কিন্তু সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ। অতএব আমরা লক্ষ্য করছি ইন্টারোগেটিভ করতে গিয়ে উপরে যেমন আমরা হি ডিডন্ট গো টু স্কুল আমরা নেগেটিভ করার কারণে মূল ভার্বের আগে ডিডন্ট আমরা ব্যবহার করেছি এবং মূল ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করেছি। এখানে আমরা ডিড ইউ ব্রেক দ্য প্লেট, যখনই আমরা ইন্টারোগেটিভ করলাম, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব এখানে নেই, হেল্পিং ভার্ব নেই, এই জন্য আমরা ডু ভার্বের সাহায্য নিয়েছি। ডু ভার্বের পাস্ট ফর্মে ডিড ব্যবহৃত হয়েছে এবং মূল ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্রেক এখানে ব্যবহৃত হয়েছে। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর কফি, আই ডোন্ট ড্রিঙ্ক টি অর কফি, এখানে প্রেজেন্ট সিম্পলে নেগেটিভ ফর্ম। আগেরটা আমরা করেছিলাম ডিডেন্ট পাস্ট সিম্পল হওয়ার কারণে, এখানে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা নেগেটিভ ফর্মে ডোন্ট এবং তারপরে ইনফিনিটিভ ফর্ম ড্রিঙ্ক ব্যবহার করি। ডাজ হি গো টু স্কুল, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি প্রেজেন্ট সিম্পল ইন্টারোগেটিভ। অতএব এখানে আমরা ডাজ ব্যবহার করেছি, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে এর শেষে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। কিন্তু যখনই আমরা ইন্টারোগেটিভ ফর্ম করলাম তখন ডু ভার্বকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসার কারণে তারপরে ইনফিনিটিভ ফর্ম থেকে গেছে, সেটা হচ্ছে গো। নাম্বার 3, ইউজ টু। ইউজ টু একটি গ্রামাটিক্যাল ফর্ম। বলা হচ্ছে ইউজ টু এরপর সাধারণত ইনফিনিটিভ বসে। সেন্টেন্সে যদি ইউজ টু থাকে তারপরে ইনফিনিটিভ ফর্ম বসবে। এক্সাম্পল, when I was child I used to swim in the pond, আমি যখন শিশু ছিলাম তখন আমি পুকুরে সাঁতার কাটতাম। I used to, এটা একটা অভ্যাসের ব্যাপার। I used to swim, used to পরে ইনফিনিটিভ ফর্ম সুইম হয়েছে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই। when my father was young, এবারে আমার জায়গায় আমার বাবার কথা এসে যাচ্ছে। when my father was young he used to play tennis, তিনি টেনিস খেলতেন তখন। used to পরে প্লে ইনফিনিটিভ ফর্ম। নাম্বার 4, পারপোজ অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে আমরা ইনফিনিটিভ উইথ টু ব্যবহার করে থাকি। আমরা যদি কোনো উদ্দেশ্য বোঝাই, কি বলা যায়, মানে বাজার করতে বাজারে গেলাম, কেন বাজারে গেলাম? একটা কলম কেনার জন্য, এটা হচ্ছে পারপোজ। আমরা এক্সাম্পলে দেখি, উই ইট টু লিভ, উই ইট টু লিভ, আমরা খাই, টু লিভ বাঁচার জন্য। খাওয়ার পারপোজ উদ্দেশ্য হচ্ছে বাঁচা। কিন্তু আমরা কখনো এটা বলি না উই লিভ টু ইট, আমরা বাঁচি শুধু খাওয়ার জন্য। সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যের দিক থেকে এটা আদৌ ঠিক নয়। উই আর্ন মানি টু বাই থিংস, উই আর্ন মানি, আমরা টাকা বা অর্থ রোজগার করি, আয় করি,
উদ্দেশ্য বা পারপোজ কি? টু বাই থিংস, জিনিসপত্র কেনাকাটার জন্য। হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করছে, পারপোজটা কি? টু শাইন, কিসে? ইন লাইফ, জীবনে শাইন করার জন্য, তার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। হি গোজ দেয়ার টু নো দ্য নিউজ, হি গোজ দেয়ার ওয়াই? পারপোজটা কি? টু নো, জানা, কি জানা? দ্য নিউজ, সংবাদ, সংবাদটা জানার জন্য সে সেখানে যায়। তো আমরা এখানে দেখলাম যে পারপোজ দ্বারা উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য যখন বোঝায় তখন সেই ক্ষেত্রে ভার্বের শেষে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। নাম্বার 5, মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি সম্পর্কে আমরা ইতিপূর্বে ধারণা গ্রহণ করেছি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারিজ। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি, যেটা আমরা ইতিপূর্বে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের আলোচনায় আমরা শিখেছি, আমরা জানতে পেরেছি। মোডাল অক্সিলারির পর ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে অলওয়েজ। যদি মোডাল অক্সিলারি থাকে সেন্টেন্সে, তাহলে তার পরের ভার্বটা ডু হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডুটা, তার আগে কিন্তু টু বসে না। যদি মোডাল অক্সিলারি থাকে তাহলে ইনফিনিটিভ এবং মোডাল অক্সিলারির মাঝখানে টু ব্যবহৃত হয় না। এটা জিরো ইনফিনিটিভ, বা আমরা ধরে নিতে পারি আন্ডারস্টুড ইনফিনিটিভ। ইউ মাস্ট ডু ইট, এখানে কিন্তু সেন্টেন্সটা এটা নয় যে ইউ মাস্ট টু ডু ইট, সেন্টেন্সটা হচ্ছে ইউ মাস্ট ডু ইট। অর্থাৎ ডু এবং মাস্ট, এই দুটোর মাঝখানে একটি টু আছে, এটা এখানে ব্যবহৃত হয়নি, কারণ নিয়ম অনুযায়ী এটা হয় না। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের কর্তব্য, শুড অর্থ উচিত, আবার কর্তব্য। উই শুড ওবে, আমাদের কর্তব্য আনুগত্য করা, ওবে আনুগত্য করা, আওয়ার প্যারেন্টস, আমাদের মাতা পিতা। এখানেও শুড এবং ওবের মাঝখানে কোনো টু বসেনি, এটা জিরো ইনফিনিটিভ। নাম্বার 6, হিয়ার, হেল্প, লিসেন টু, সি, ওয়াচ এটসেট্রা প্লাস অবজেক্টের পরও আমরা ইনফিনিটিভ উইদাউট টু ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানেও আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রেও আমরা ইনফিনিটিভের আগে টু বসাই না, এটাই নিয়ম। এক্সাম্পল, উই হার্ড হিম সিং এ সং, উই হার্ড হিম সিং এ সং। এখানে আবার আমরা উপরের দিকে একটু খেয়াল করি, হিয়ার, হেল্প, লিসেন টু, সি, ওয়াচ এটসেট্রা প্লাস অবজেক্ট। যদি মূল ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে তারপরে যে ইনফিনিটিভ বসবে সেটার আগে টু বসবে না, এটা হবে উইদাউট টু। উই হার্ড হিম সিং এ সং, আমরা তাকে একটা গান গাইতে শুনেছি। আই স দি বয় ক্রস দ্য রোড, আমি ছেলেটিকে রাস্তা পার হতে দেখলাম। এখানে স, পরে অবজেক্ট হলো দ্য বয়, তারপরে ক্রস, এখানে হওয়ার কথা ছিল দ্য বয় টু ক্রস, এখানে হওয়ার কথা ছিল হিম টু সিং, কিন্তু কোনো টু এখানে বসেনি, বেয়ার ইনফিনিটিভ। হি হেল্প মি ডু ইট, নট হি হেল্প মি টু ডু ইট। আই স দি বয় রিড এ নভেল, নট আই স দি বয় টু রিড এ নভেল। নাম্বার 7, পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্স গঠন করতে পাস্ট সিম্পল ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এর আগে যে কনজুগেশনটা শিখেছি, সেই কনজুগেশনে ছিল ইনফিনিটিভ, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এখানে তাই বলছি, যদি আমরা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল গঠন করি তাহলে আমাদেরকে পাস্ট ফর্ম বা পাস্ট সিম্পল ফর্ম ব্যবহার করতে হবে। এক্সাম্পল, দ্য ম্যান ডাইড ইস্টারডে, ডাই এর পাস্ট ইনডিফিনিট হলো, পাস্ট হলো ডাইড, ডাইড, the man died yesterday. Father came home last night.
এখানে কেম পাস্ট ইনডিফিনিট, মূল ভার্বটা ছিল ইনফিনিটিভ কাম, কেম কাম। হি কিল্ড এ স্নেক, হি কিল্ড এ স্নেক, কিল থেকে কিল্ড, কিল কিল কিল। হি এট রাইস, এট ইটেন। এখানে আমরা লক্ষ্য করলাম যে পাস্ট ইনডিফিনিট যদি আমরা ফর্ম করতে যাই তাহলে সেই কনজুগেশনের যে সিস্টেমটা, সেই সিস্টেমের যে পাস্ট ফর্মটা আমাদের এখানে বসাতে হবে। নাম্বার 8, পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স যদি আমরা গঠন করতে চাই তাহলে আমরা কি করতে হবে, যে পাস্ট পার্টিসিপলের আগে টেন্স অনুযায়ী হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয়, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ হবে, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ বলবে। আর যদি টেন্সটি পাস্ট পারফেক্ট হয় তবে সেক্ষেত্রে হ্যাড বলবে, এবং এগুলো প্রত্যেকটা শেষে একটা পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, সেটা হচ্ছে ডান। অরিজিনালি ছিল ডু, ডিড, ডান। এটা দেখে ভুল করলে চলবে না, কারণ ডানটা কোনো অক্সিলারি ভার্ব না, এটা পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, I have just received your letter. I have, I এখানে এটাকে সংক্ষিপ্ত শর্ট ফর্ম দেওয়া হয়েছে। হ্যাভ এর শর্ট ফর্ম ভি অ্যাপোস্ট্রফি ভি। I have just received your letter. এইমাত্র আমি তোমার চিঠি পেয়েছি। She has এর শর্ট ফর্ম অ্যাপোস্ট্রফি এস। She has broken my, সে আমার কলমটি ভেঙে ফেলেছে। The patient died after the doctor had arrived. রোগী মারা গেল ডাক্তার আসার পরে। এখানে arrived, past to arrive, past participle arrive. The patient had died before the doctor came. এখানে ডাই থেকে ডাই, অর্থাৎ দুই ক্ষেত্রে রোগী মারা গেল। প্রথম সেন্টেন্সে ডাক্তার আসার পরে রোগী মারা গেল, আর দ্বিতীয় ক্ষেত্রে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছে। এখানে গ্রামারের একটা রুল, যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমরা আফটার যদি হয় তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, আর যদি বিফোর থাকে তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্পেলিং রুলে ভার্বের শেষে আইএনজি যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা ভালো লেগে থাকতে পারে, ভালো লেগেছে। আর এই নিয়মগুলো তোমাদের অবশ্যই মনে রাখা দরকার, মেমোরাইজ করা দরকার, এবং তোমরা নিজেরা আরো অন্যান্য ভার্ব সামনে নিয়ে প্র্যাকটিস করা দরকার। আমরা আমাদের ভার্ব সংক্রান্ত অনেক লম্বা আলোচনা, ভার্ব সংক্রান্ত লম্বা আলোচনা, আরো আলোচনা যেগুলো রয়েছে সেগুলো করার আগে আগামীকালকের ক্লাসে আমরা ভার্বকে শেষ করতে চাই। এরপরে আমরা আমাদের টেন্সের উপরে আমাদের আলোচনা করব, টেন্স অ্যান্ড রাইট ইউজ অফ ভার্ব। আশা করব আগামীকালকেও এবং এর পরবর্তী ক্লাসগুলোতে তোমরা আমাদের সাথে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, ইনশাআল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে এই বলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।